প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের নির্ধারিত আলোচনার বিষয় নেকলেস গল্পটি। তোমরা সবাই জানো, তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে যে গল্প, উপন্যাস, নাটক পড়েছিলে, গদ্যাংশ পদ্যাংশ থেকে যেগুলো পড়েছিলে তার মধ্যে এই গল্পটি একমাত্র অনুবাদিত গল্প, একটি বিদেশি ভাষার গল্প, সেখান থেকে অনুবাদ করা হয়েছে। দেখো নেকলেস, এই গল্পটির মূল লেখক হচ্ছে গিদা মোফাসা। তোমরা এই গিদা মোফাসার অনেক গল্প ইতিমধ্যে হয়তো বা পড়ে থাকলেও থাকতে পারো। একটু দেখো, আমরা গিদা মোফাসা সম্পর্কে একটু জানতে চাই। গিদা মোফাসা জন্মগ্রহণ করেন 1850 খ্রিস্টাব্দে 5ই আগস্ট, আর মৃত্যুবরণ করেন হচ্ছে 1893 খ্রিস্টাব্দ 6 জুলাই। জন্মস্থান হচ্ছে ওনার নরমান্ডি শহর, এটা হচ্ছে কোথায়? ফ্রান্সে অবস্থিত। কোথায়? ফ্রান্সে। আচ্ছা, পিতার নাম হচ্ছে গুস্তাভ দা মোফাসা এবং মাতার নাম হচ্ছে লরা লি পয়টিভিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, তোমরা স্লাইডের মধ্যে গিদা মোফাসার যে পিকচারটি দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই পিকচারটি তোমরা একটু ভালো করে দেখে নাও। তোমরা হয়তো এর আগেও দেখে থাকতে পারো কোনো না কোনো সময়। একটু দেখো, গিদা মোফাসার কর্মজীবন বা পেশাগত জীবন থেকে যদি আমরা কথা বলি, মনে রাখবা গিদা মোফাসা মূলত উনি সাংবাদিক ছিলেন। কি ছিলেন? সাংবাদিক ছিলেন এবং উনি সাহিত্য চর্চা করতেন। দেখো, কাব্যচর্চা দিয়ে শুরু হয়েছিল আমাদের গিদা মোফাসার, এবং গল্পকার হিসেবে দেখো কি বলছে যে কাব্যচর্চা, মূলত কবি হিসেবে উনি সাহিত্য চর্চা শুরু করেছিলেন। পরবর্তী সময় দেখো গল্পকার হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। ছোট গল্পকার হিসেবে সারা বিশ্বব্যাপী এক বিশাল খ্যাতি অর্জন করেছিলেন গিদা মোফাসা। দেখো যে তার বস্তুনিষ্ঠা ও নিরপেক্ষতার তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে বিরল। অসাধারণ সংযম এবং বিস্ময়কর জীবনবোধ, এই দুটি বিষয় একটু খেয়াল রাখতে হবে, যে অসাধারণ সংযম এবং বিস্ময়কর জীবনবোধ এই তার রচনায় তাৎপর্যপূর্ণ। আচ্ছা, যে কথাটি বলছিলাম, তোমাদের এই গল্পটি, নেকলেস গল্পটি খুব গুরুত্বপূর্ণ, এবং তোমাদের এমসিকিউ অংশ থেকে যে টাইপের প্রশ্ন আসতে পারে সেটি তোমরা আগে থেকেও জানো। তারপর একটু বলছি, লেখক পরিচিতিটি অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে, অনুবাদের নাম সহ। তারপর হচ্ছে শব্দের অর্থ টিকা, বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ টিকা দেওয়া রয়েছে এখানে, সেগুলো ভালো করে পড়তে হবে। পাঠ পরিচিত অংশ ভালো করে পড়বে এবং গল্পটির লাইন টু লাইন পড়তে হবে। বিভিন্ন চরিত্র বিশ্লেষণ এখানে দেওয়া আছে, সেই চরিত্রগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে, এবং যদি কোনো চরিত্রগুলোর উক্তি থেকে অনেক সময় প্রশ্ন আসে সেই বিষয়গুলো তোমাদের দেখতে হবে। যাই হোক, যে প্রসঙ্গে কথা বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখক পরিচিতি অংশের মধ্যে আমরা আলোচনার যে অংশটুকু এখন দেখতে পাচ্ছি সেটি জানো তোমরা, যে সাহিত্য অভিভাবক অর্থাৎ গিদা মোফাসার সাহিত্য অভিভাবক ছিলেন তার পারিবারিক বন্ধু, এবং উনি নিজেও একজন ঔপন্যাসিক ছিলেন। তার নাম হচ্ছে গুস্তাভ, দেখো গুস্তাভ ফ্লোবেয়ার। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় তোমাদের এমসিকিউ থেকে এই প্রশ্নটি এসে যায় যে আমাদের গিদা মোফাসার যে সাহিত্যের অভিভাবকের নাম কি বা উনি কি ছিলেন। মূলত উনি ছিলেন ওনার পারিবারিক বন্ধু এবং নিজে উনি ঔপন্যাসিক ছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসলে আমরা আলোচনা করব এই নেকলেস গল্পটির অনুবাদক ছিলেন আমাদের পূর্ণেন্দু দস্তিদার। একটু খেয়াল করে দেখো, পূর্ণেন্দু দস্তিদার যিনি জন্মগ্রহণ করেন 20 জুন 1909 খ্রিস্টাব্দ এবং মৃত্যুবরণ করেন 9 মে 1971 খ্রিস্টাব্দ। প্রসঙ্গত তোমাদের যে কথাটি এখানে মনে রাখতেই হবে, দেখো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিতে ভারতে যাওয়ার পথে মৃত্যুবরণ করেছিলেন আমাদের পূর্ণেন্দু দস্তিদার। জন্মস্থান হচ্ছে ধলঘাট, সেটি পটিয়া, চট্টগ্রামে। পিতার নাম ছিল চন্দ্রকুমার দস্তিদার, মাতার নাম হচ্ছে কুমুদিনী দস্তিদার। অনেক ক্ষেত্রে পিতামাতার নাম থেকে প্রশ্ন এসে যায়, সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করলেই এই প্রশ্নের উত্তর তোমরা যথাযথভাবে দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা পূর্ণেন্দু দস্তিদারের আমরা পেশা এবং কর্মজীবন নিয়ে আমরা আলোচনা করব। দেখো, উনি মূলত ছিলেন আইনজীবী, লেখক এবং রাজনীতিবিদ। পূর্ণেন্দু দস্তিদার বিশেষ কর্ম দেখো, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশগ্রহণ এবং পরবর্তী সময় উনি কারাবরণ করেছিলেন। প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে একটু দেখো, খুব গুরুত্বপূর্ণ এটি, কবিয়াল রমেশশীল, স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা, এবং অনুবাদ করেছিলেন উনি শেখবের গল্প এবং মোপাসার গল্প। খুব গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখো, আলাদা স্লাইডে তোমাদের এটি দেখা আছে। এর মধ্যে তোমরা দেখো যে শেখবের গল্প এবং মোপাসার গল্প অনুবাদ গ্রন্থ তার, এবং এই গল্পটির মূল কথা হচ্ছে, দেখো মূল কথা, মর্মবাণী বা উপজীব্য বিষয় হচ্ছে ভাগ্যের বিড়ম্বনা। ভাগ্যের
বিড়ম্বনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, অনেক সময় তোমাদের প্রায়শই এই প্রশ্নটি আসে মূলবাণী উপজীব্য বিষয়। প্রত্যেকটি গল্পের মূলবাণী উপজীব্য বিষয় আমরা আলোচনা করেছি এবং এই তারই ধারাবাহিকতায় দেখো আমাদের নেকলেস গল্পটির মূল বিষয় হচ্ছে ভাগ্যের বিড়ম্বনা। এরপর আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গল্পটির মূল কথা বা সারমর্ম সম্পর্কে আলোচনা করবো। তার আগে আমি আগেই বলেছি যে শব্দার্থ টিকাগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে, চরিত্র বিশ্লেষণটাও ভালো করে দেখবে। প্রসঙ্গত যে কথাটি বলতে হয় এখানে, এই গল্পটির মূল চরিত্র দুটি তোমরা জানো। ফ্রান্সে সম্মানসূচক শব্দে পুরুষদেরকে বলা হয় হচ্ছে মসিয়ে, আর স্ত্রী লোকদেরকে বলা হয় মাদাম। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র পুরুষ হচ্ছে লইসেল, তোমরা জানো নাম কি? লইসেল, আমরা যাকে বলি মসিয়ে লইসেল, এবং লইসেলের স্ত্রী হচ্ছে মাদাম লইসেল, যার নাম হচ্ছে মাতিলদা, তোমরা জানো মাতিলদা। আচ্ছা, এই গল্পটির সারমর্ম আলোচনা করার শুরুতে আমি যে কথাটি তোমাদেরকে বলে রাখি, এই গল্পটি থেকে যে আমাদের শিক্ষণীয় বিষয় যে জীবনবোধের কথা এখানে বলেছে, যে মানুষের সাধ্যাতীত অতি উচ্চ আকাঙ্ক্ষা যে অনেক সময় অনেক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে গল্পে দেখতে পারবো। এই গল্পে আমরা দেখবো, দেখো যে সংসারে কিছু মানুষ থাকে যারা সবসময় কল্পনা বিলাসী হয়, নিজেদের শ্রেষ্ঠত্ব ভাবতে তারা ভালোবাসে, বাস্তবে যা পায় না বা যা হতে পারে না এই নিয়ে তাদের দুঃখবোধ কিন্তু অনেক বেশি থাকে। দেখো, দুঃখবোধ থাকে প্রবল। তাই বলে তারা যে তাদের যে অবস্থা, এই অবস্থা যে তারা মেনে নিতে পারে না তা কিন্তু নয়, বরং কি করে দেখো, পছন্দের পরিবেশ, পছন্দের জিনিসপত্রগুলো না পাওয়া সত্ত্বেও তারা পরিবারের সাথে মিলেমিশে থাকে। নেকলেস গল্পে মাদাম লইসেল ছিল সে চমৎকার সুন্দরী তরুণী, কেরানি পরিবারে জন্ম হওয়ায়, পরিচিত হওয়ার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করবার। একটু খেয়াল করে দেখো কি বলছে, যে কেরানি পরিবারে তার জন্ম হয়েছিল বিধায় পরিচিত হওয়ার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করবার বা কোনো ধনী বা বিশিষ্ট লোকের সঙ্গে বিয়ে হওয়ার কোনো উপায় তার ছিল না। তার মনে সবসময় বিলাসিতাপূর্ণ চিন্তা, চেতনা, আভিজাত্যের লোভ ছিল। কি? বিলাসিতাপূর্ণ চিন্তা, চেতনা, আভিজাত্যের লোভ ছিল। স্বামী সামান্য শিক্ষা অফিসের কেরানি হওয়ায় তার দুঃখের কোনো অন্ত ছিল না। কি ছিল না? অন্ত ছিল না, মানে তার দুঃখের কোনো শেষ ছিল না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মাদাম লইসেলের কোনো গহনা বা আকর্ষণীয় কোনো পোশাকও ছিল না। মন্ত্রীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেখো, শিক্ষা অফিসের যে কেরানি, আমাদের এই গল্পের কেন্দ্রীয় চরিত্র পুরুষ অর্থাৎ মসিয়ে লইসেল যে অফিসে চাকরি করতেন, ওনার যে শিক্ষা বিভাগের যে মন্ত্রী, সেই মন্ত্রী মহোদয়ের বাসায় যে বলনাচের অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে দেখো, সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে, অর্থাৎ আমন্ত্রণটা কিন্তু আমাদের লইসেল অনেকটা তার বউকে খুশি করার জন্যই নিজে থেকেই সংগ্রহ করেছিল আমন্ত্রণ পত্রটি। দেখো, মন্ত্রীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য 400 ফ্রা। কত ফ্রা? 400 ফ্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ফ্রা হচ্ছে ফ্রান্সের যে মুদ্রা, সেই মুদ্রার নাম হচ্ছে ফ্রা। বর্তমানে কিন্তু ফ্রান্স এই মুদ্রাটি ব্যবহার করেন না, তাদের মুদ্রার নাম হচ্ছে এখন, তোমরা জানো যে ইউরো। ফ্রান্স এখন ইউরো ব্যবহার করে। একটু খেয়াল করে দেখো, যে 400 ফ্রা দিয়ে জামা তৈরি করে এবং বান্ধবীর কাছ থেকে গহনা ধার করে। তোমরা জানো যে বান্ধবীর কাছ থেকে গহনা ধার করে নিয়ে এসেছিল, সে বান্ধবীর নাম ছিল ফোর্স্টিয়ার। কি নাম ছিল? ফোর্স্টিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, যে অনুষ্ঠানে, ওই বলনাচের অনুষ্ঠানে, শিক্ষামন্ত্রীর যে বলনাচের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আনন্দ ফুর্তি করে লইসেল যখন বাড়ি ফিরে এসে দেখে যে তার বান্ধবী ফোর্স্টিয়ারের কাছ থেকে যে ধার করা যে গহনাটি, যে নেকলেসটি, মূলত সে নেকলেসটি হারিয়ে ফেলেছে। সে অনেক খোঁজাখুঁজির পর যখন গহনাটি তারা পায় না খুঁজে, তখন কি করে দেখো, যে অনেক খোঁজাখুঁজির পর যখন গহনাটা আর না পেল, তখন লইসেল দম্পতি অর্থাৎ মসিয়ে লইসেল এবং আমাদের মাদাম লইসেল অর্থাৎ লইসেল এবং মাতিলদা তাদের সর্বস্ব দিয়ে ওরকম একটি গহনা তৈরি করে। তোমরা জানো এই গহনাটির দাম ছিল 36,000 ফ্রা। কত ফ্রা? 36,000 ফ্রা।
এই 36,000 ফেরা কোনোভাবেই সংগ্রহ করা তার পক্ষে সম্ভব ছিল না। সে যখন করেছিল, যেটি করেছিল সেটি তোমরা জানো, যে যখন লুইসেলের বাবা মারা যাওয়ার পরে তার জন্য যে সম্পত্তি রেখেছিল সে সমুদয় সম্পত্তি বিক্রি করে মাত্র 18,000 ফ্রা হয়েছিল। আর 18,000 ফ্রা সে ধার নিয়েছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে, এবং এই 18,000 ফ্রা পরিশোধ করতে তার যে নিদারুণ কষ্ট সেটি তোমরা জানো। প্রায় 10 বছর সময় লেগেছিল, এবং তাদের অনেক সময় দেখা গিয়েছে যে অফিসের বাইরে গিয়ে তাদের কাজ করতে হয়েছে, এবং মাতিলদার যে বাসার যারা কাজের লোক ছিল তাদেরকে ছাঁটাই করতে হয়েছে। ইভেন তাদের যে শখ আহ্লাদগুলো ছিল সেগুলো পূরণ করা তো সম্ভব হয়নি। এমনকি মাতিলদা নিজেই বাজার করতে যেত, এবং মানে একদম দাম করে 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 দর কষাকষি করে বাজার করত, নিজে কাপড় ধুতো, নিজে ঘর বাড়ি পরিষ্কার করতো। অনেক কষ্টের কথা আমরা এখানে দেখেছি, এবং আমরা দেখব যে এখানে মসিয়ে লুইসেল তার অফিসের বাইরে গিয়ে সে খণ্ডকালীন কিছু কাজ করত। এখান থেকে যে টাকা দীর্ঘ 10 বছর তাদের এই 18,000 ফ্রা সংগ্রহ করতে প্রায় আরও 10 বছর সময় লেগে গিয়েছিল। এর পরের প্রেক্ষাপটটা তোমরা গল্পেও পড়েছো। আমরা সারমর্ম অংশে একটু আলোচনা করছি, পাশাপাশি লিখিত অংশে আরও বিস্তারিত আলোচনা আমাদের আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো একটু খেয়াল করো, যে জায়গায় ছিলাম সেটিতে ফিরে আসি, যে গহনা ঋণ পরিশোধ করতে তাদের 10 বছর কেটে যায়, আমরা আগেও বললাম। এবং এর সাথে লুইসেলের যে সৌন্দর্য ছিল, আগে বলেছি আমাদের মাতিলদা, অর্থাৎ এখানে আমাদের মাদাম লুইসেল ছিল অত্যন্ত রূপসী একজন নারী, তার সৌন্দর্য নষ্ট হয়ে যায় 10 বছর পরে যখন তারা এই নেকলেসের যে ঋণটি ছিল সেই ঋণটি তারা পরিশোধ করতে সক্ষম হয়। তখন দেখো কি অবস্থা, 10 বছর পরে যখন বান্ধবীর সাথে মাদাম লুইসেল, ওই যে তার বান্ধবী ফোর্স্টিয়ারের সঙ্গে মাদাম লুইসেলের দেখা হয় 10 বছর পরে সমুদ্র তীরে, তখন লুইসেল সেই পুরনো কাহিনী, অর্থাৎ আমাদের মাদাম লুইসেল সেই পুরনো কাহিনী, অর্থাৎ তার এই যে নেকলেস হারিয়ে যাওয়া, এবং ফোর্স্টিয়ার তার বান্ধবীকে তার এই নেকলেসটি অনেক কষ্ট করে ঋণপত্র করে এই নেকলেসটি ফেরত দেওয়া, এই ফেরত দেওয়ার কাহিনীগুলো বর্ণনা যখন করছিল তখনকার প্রেক্ষাপটটা দেখো। মাদাম ফোর্স্টিয়ার লুইসেলের এইসব কথা শুনে তার অনেক দুঃখ অনুভব হয়, এবং কেন দুঃখ অনুভব হয়, এবং সে তখন অনেকটা আফসোস করে, এবং এটা বলে যে তুমি যে গহনাটি আমার কাছে ধার নিয়েছিলে সে গহনাটি আসলেই ছিল কি একটি নকল, এটি আসলে আসল হীরের গহনা না, যার দাম মাত্র 500 ফ্রা, যার দাম মাত্র কত ফ্রা? 500 ফ্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন গল্পটি পড়ছি, গল্পটি আলোচনা করছি, তোমরা যখন পড়েছো তখন তোমরা দেখতে পেরেছো যে আগেই বলেছিলাম মানুষের যে উচ্চ আকাঙ্ক্ষা, অর্থাৎ মানুষের যে সাধ্যের বাইরে কিছু চিন্তা করা, এই যে বিলাসিতাপূর্ণ চিন্তা, এবং সেটা করতে গিয়ে মানুষকে যে অনেক সময় কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, সে বিষয়গুলো কিন্তু এখানে আমাদের গল্পে উঠে এসছে। এবং এটি মূলত এখান থেকে আমাদের যে শিক্ষার বিষয় সেটি হচ্ছে এটি জীবন বোধের গল্প, এটি জীবনের কথা বলে তোমাদের জন্য নির্দেশনা হচ্ছে। কখনো কেউ তোমাদের মধ্যে যদি এরকম থেকেও থাকো যে সাধ্যের বাইরে কোনো কিছু চিন্তা করা, বিলাসিতাপূর্ণ দ্রব্য নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসা, বা বিভিন্ন ধরনের যেটি আসলে আয়ত্তের বাইরে, সে চিন্তাটি কখনোই করা যেমন ঠিক না, পাশাপাশি এর প্রতিদান হিসেবে কিন্তু জীবনে অনেক সময় আমাদের অনেক কষ্ট পেতে চায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এইখান থেকে এটাই শিক্ষা যে সাধ্যের বাইরে, সামর্থ্যের বাইরে গিয়ে, অর্থাৎ আমাদের বিশেষ করে অর্থনৈতিক সামর্থ্যের বাইরে গিয়ে যদি আমরা কখনো বিলাসিতাপূর্ণ দ্রব্যের প্রতি আমাদের এক ধরনের ঝোঁক রয়েছে, সেটার বসে যদি আমরা এটা করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু একটা সময় হতে পারে যে আমাদের এই জন্য কষ্ট পেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই গল্পের যে মূল উপজীব্য বিষয়, যে মর্মমানী, যে আসল কথা, সেটি যেন আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি। নতুবা এই গল্পগুলো আলোচনা করা, শেখা বা পড়া কিন্তু আসলে আমাদের কোনো কাজে আসবে না। হয়তো আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এটি আমরা পড়ছি, কিন্তু এই বোধ যদি আমরা নিজের মধ্যে ধারণ না করি, এই বোধ যদি আমরা লালন না করি, পালন না করি, তাহলে কিন্তু আমাদের জীবনে এরকম কষ্ট আসতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়ালেখা চালিয়ে যাও। তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।